আচ্ছা, সরি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা করতে যাচ্ছি জৈব যৌগের পারস্পরিক রূপান্তর নিয়ে। তো পারস্পরিক রূপান্তর বললে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, এই 6টা জৈব যৌগ নিয়ে সাধারণত এসএসসি লেভেল আলোচনা করা হয়। এগুলোর একটা থেকে আরেকটায় কিভাবে রূপান্তর করতে হয় এবং যে আরেকটা আমরা রূপান্তর করলাম সেটা থেকে আবার পূর্বে যেটা থেকে আমরা রূপান্তর করেছি সেখানে ফেরত আনতে হয়, এটা বোঝানো হয়। তো এই জিনিসটা আমাদেরকে সমীকরণের সাহায্যে পরীক্ষার হলে ব্যাখ্যা করে দিয়ে আসতে হয় এবং সেভাবে আমাদেরকে বুঝতে হয়। তো আমরা যদি 6টার ক্ষেত্রে মনে রাখি যে একটা থেকে আরেকটা কিভাবে নিতে হবে একটা সাধারণ সূত্র দিয়ে, তাহলে আমরা সবগুলাই করতে পারবো। তো এখানে আমরা সবার আগে শুরু করি অ্যালকেন দিয়ে। অ্যালকেন, তো অ্যালকেন বললেই বোঝানো হয় যে কার্বন কার্বন একক বন্ধন নিয়ে যে সব জৈব যৌগগুলো আছে এবং এই জৈব যৌগগুলোর মধ্যে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকে, এই কারণে এটাকে হাইড্রোকার্বন বলা হয়। যে জৈব যৌগগুলোতে শুধু কার্বন আর হাইড্রোজেন থাকবে সেটা হচ্ছে হাইড্রোকার্বন। তো এখানে কার্বন কার্বন একক বন্ধন যে আছে এই একক বন্ধনটাকে বলা হয় হচ্ছে সিগমা বন্ড। তো এই সিগমা বন্ড গুলো সাধারণত দেখা যায় যে অনেক শক্তিশালী হয়, যে কারণে এই বন্ধনটা ভাঙা যায় না। আর যদি বন্ধন ভাঙা না যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে হাইড্রোজেন সংযোজনের মতো যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো আছে তাদের অধিকাংশই এই অ্যালকেন প্রদান করে না। অর্থাৎ অ্যালকেন সাধারণভাবে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এই কারণে এটাকে বলা হয় প্যারাফিন। তো এটা তুলনামূলক কম বিক্রিয়া দেয়। কিন্তু অ্যালকেনের একটা বিক্রিয়া আছে যেটা দিয়ে আমরা সাধারণত সবগুলো পারস্পরিক রূপান্তরের ক্ষেত্রে অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল সবগুলাতেই নিতে পারবো, সেটা হচ্ছে ক্লোরিনেশন। তো ক্লোরিনেশনের ক্ষেত্রে আমরা একটা অ্যালকেন নিচ্ছি যেটা হচ্ছে ইথেন। 2 কার্বনের অ্যালকেন হচ্ছে ইথেন, এই ইথেনটা নিলাম। এই ইথেন নেওয়ার পরে এই ইথেনের সাথে ক্লোরিন যোগ করব। ক্লোরিন যোগ করার পরে এখানে আমার প্রভাবক হিসেবে লাগবে সূর্যালোক। আর এই সূর্যালোক কেন প্রভাবক হিসেবে লাগবে? কারণ সূর্যের মধ্যে থাকে হচ্ছে আলট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি। এই আলট্রাভায়োলেট রে যখন থাকে ইউভি, এই ইউভি থাকার ফলে একটা কাজ হয়। কাজটা হচ্ছে এই যে হাইড্রোজেন ছিল 3টা, এই হাইড্রোজেন 3টার মধ্যে থেকে দেখা যায় একটা হাইড্রোজেন চলে আসে এখানে, একটা হাইড্রোজেন এখানে চলে আসে। আর একটা ক্লোরিন দেখা যায় এখানে, 2টা ক্লোরিন আছে, 2টা ক্লোরিন, একটা, 2টা। তো এখন এই 2টা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন আবার এই হাইড্রোজেনের সাথে চলে আসে। তো এখন আরেকটা ক্লোরিন এখানে চলে আসে, একটা হাইড্রোজেন চলে যাওয়ায় কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, তাই না? তো এখন একটা হাত যেহেতু ফাঁকা হয়ে গেল, ওই একটা হাতের জায়গায় চলে আসবে এই একটা ক্লোরিন। তাইলে এখানে CH3 CH2 Cl আসছে এবং এখানে HCl। তো এখন এই যে CH3 CH2, এই CH3 CH2 এর একটা বিশেষ নাম আছে। CH3 CH2 এর একটা বিশেষ নাম আছে এবং এই নামটা আমরা কিভাবে বুঝতে পারবো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অ্যালকেন। এই যে অ্যালকেনটা আছে এই অ্যালকেন থেকে আমরা একটা হাইড্রোজেন সরিয়ে নিয়েছি। এই যে CH3 CH3 ইথেন যে একটা অ্যালকেন ছিল, অ্যালকেন থেকে আমরা একটা হাইড্রোজেন সরিয়ে নিয়েছি। যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নেওয়া হয় তখন এটাকে বলা হয় অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। তো এখন এই অ্যালকাইল মূলকটা যে আছে এই অ্যালকাইল মূলকটার নাম হচ্ছে, যেহেতু কার্বন সংখ্যা 2টা তাইলে এটা হচ্ছে ইথাইল। আর ইথাইলের সাথে আমরা একটা ক্লোরিন যোগ করছি, এই যে একটা ক্লোরিন যুক্ত হচ্ছে এখানে, তাইলে এটা হয়ে যাবে ইথাইল ক্লোরাইড। আর এই জিনিসটাকে যে রূপটা আছে এখানে, এখানে অ্যালকাইল মূলক থাকছে আর এখানে একটা হ্যালোজেন থাকছে। অ্যালকাইল মূলকের সাথে যদি হ্যালোজেন আসে তখন সেটাকে আমরা বলি অ্যালকাইল হ্যালাইড। তাইলে আমরা বুঝতে পারলাম যে অ্যালকেনের যে ক্লোরিনেশন বা হ্যালোজেনেশন বিক্রিয়াটা আছে, এই হ্যালোজেনেশন বিক্রিয়াটা যদি ঘটানো হয় তাহলে আমরা যে অ্যালকাইল হ্যালাইড পাবো, এই অ্যালকাইল হ্যালাইড থেকে কিন্তু আমরা অ্যালকেনের যে সমস্ত পারস্পরিক রূপান্তর আছে সেগুলো সহজেই করতে পারবো। তাহলে আমরা প্রথমে পেয়ে গেলাম এই অ্যালকাইল হ্যালাইড। এখন এই অ্যালকাইল হ্যালাইড থেকে পারস্পরিক রূপান্তরের কাজগুলো শুরু করা যাক। ওকে, তাহলে অ্যালকাইল হ্যালাইড আমরা এখন পেয়ে গিয়েছি। অ্যালকেন থেকে প্রথমে অ্যালকিন উৎপন্ন করব। তাহলে অ্যালকাইল হ্যালাইডটা আবার নিয়ে আসি, CH3 CH2 CH2Cl। তাহলে এটার সাথে যখন আমরা অ্যালকিন বানাতে যাব তখন আমাদেরকে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে। আর আমাদের বইয়ে একটা ভুল বিক্রিয়া দেওয়া আছে, এই ভুল বিক্রিয়াটা দেওয়া আছে হচ্ছে কত নাম্বার পেজে? পেজটা হচ্ছে 274। 274 পেজে যে বিক্রিয়াটা দেওয়া আছে সেটা ভুল। এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে যদি আমরা ইথাইল ক্লোরাইড উত্তপ্ত করি তাহলে ইথিন, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। কিন্তু আসল বিক্রিয়াটা হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলিক হতে হবে। অ্যালকোহলিক যদি না হয়, যদি জলীয় হয়
তাহলে কি হবে? যদি জলীয় হয়, দুইটাই করি আমরা, আরেকটা থাকবে হচ্ছে CH3 CH2 Cl, আর এর সাথে হচ্ছে NaOH অ্যাকুয়াস, NaOH অ্যাকুয়াস। তাহলে এখন এটা হচ্ছে জলীয় আর এটা হচ্ছে অ্যালকোহলিক। তো এখন অ্যালকোহল যদি থাকে তখন দেখা যায় যে এই যে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন কি হয়, এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে আসে, আর এখান থেকে OH মূলকটাও এখানে চলে আসে। তাইলে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে এবং এখান থেকে দেখা যাচ্ছে OH মূলকটা চলে যাচ্ছে। তাইলে OH আর H দুইটা মিলে হয়ে যাচ্ছে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, অর্থাৎ পানি উৎপন্ন হচ্ছে। আবার এখান থেকে যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিন আবার এই সোডিয়ামের সাথে চলে যায়। ক্লোরিন আর সোডিয়াম মিলে চলে গেলে কি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হলো। এখন বাকি থাকছে কে? বাকি থাকছে হচ্ছে CH2, আর অলরেডি ওর একটা হাইড্রোজেন চলে গিয়েছে, অর্থাৎ ওর একটা হাত খালি হয়ে গেল। আবার এখানে আবার CH2Cl ছিল, CH2Cl ছিল, ওইখান থেকে Cl চলে গিয়েছে, তার মানে কার্বনের আরেকটা হাত খালি হয়েছে। তাইলে এই দুইটা হাত এখন খালি থাকতে চায় কেউ? কেউ কিন্তু একা থাকতে চায় না, সবাই একসাথে থাকতে চায়। এই জন্য আমরা এই হাত দুইটাকে কি করব? হাত দুইটা তখন ভাববে যে আর একা থাকবো না, এখন আমরা দুইজন ভাই ভাই হয়ে থাকি। তাহলে এই যে দুইটা হাত একসাথে মিলে CH2 ডাবল বন্ড CH2 হয়ে যাবে, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইথিন আছে, এই ইথিন অর্থাৎ অ্যালকিনটা পেয়ে যাব। এভাবে করে আমরা অ্যালকাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ যেটা আছে, এইটার সাথে যদি আমরা এটা বিক্রিয়া ঘটাই অর্থাৎ উত্তপ্ত করি, তখন আমরা পাবো হচ্ছে ইথিন। ইথিন বা অ্যালকিন, স্বাভাবিকভাবে বললে আমরা অ্যালকিন পাবো সবসময়। আচ্ছা, তো এখন আমাদের বইয়ে যেটা দেওয়া ছিল, অ্যাকুয়াস যদি দেওয়া হয় অর্থাৎ জলীয় দ্রবণ যদি দেওয়া হয় তাহলে কি হবে? জলীয় দ্রবণ দেওয়া হলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হাইড্রোক্সিল যে মূলকটা আছে OH, এই OH মূলকটা চলে যাবে এখানে, আর এই যে এই ক্লোরিনটা আছে, ক্লোরিনটা চলে আসবে হচ্ছে এই জায়গায়। তাইলে CH3 CH2OH আসবে এখানে, CH3 CH2OH, এবং এর নিচে চলে আসবে হচ্ছে এই যে Cl আর NaCl উৎপন্ন হচ্ছে যে এই NaCl। তাইলে এখন আমরা যে মূলক দেখব, এই যে কার্যকরী মূলক, এটা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে অ্যালকোহল, 2 কার্বনের অ্যালকোহল অর্থাৎ ইথানল। তাইলে আমরা যদি অ্যাকোয়াস দিয়ে অর্থাৎ জলীয় দ্রবণ দিয়ে উত্তপ্ত করি তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, কিন্তু যদি আমরা অ্যালকোহলিক দ্রবণের সাথে বিক্রিয়া ঘটাই তখন দেখা যায় যে ইথিন উৎপন্ন হয়। কারণ কি? কারণ এক এক ধরনের যে বিক্রিয়ক আছে, এখানে অ্যালকোহলিক, এখানে অ্যাকোয়াস অর্থাৎ জলীয় আর অ্যালকোহলীয় যে দ্রবণ দুটো আছে, দুটা দ্রবণের ক্ষেত্রে কাজ এক এক রকম হয়, এক একটার সাথে এক এক ভাবে বিক্রিয়া দেয়। যেমন অ্যাকোয়াসের সাথে বিক্রিয়া দিলে হাইড্রোক্সিল মূলক গিয়ে যুক্ত হয়, আর যখন অ্যালকোহলিকের সাথে বিক্রিয়া দিচ্ছে তখন এইখান থেকে হাইড্রোজেনটা অপসারণ করছে, আবার এখান থেকে OH মূলক চলে যাচ্ছে, আবার এখান থেকে Cl চলে যাচ্ছে। আর শুধু চলেই যাচ্ছে না, এই যে একটা একটা করে হাত খালি হচ্ছে, যে এই একটা একটা করে হাত নিয়ে আবার এই যে এখানে ডাবল বন্ডটা তৈরি করছে। তো এভাবে করে আমরা দেখা যাচ্ছে যে অ্যালকেন থেকে অ্যালকিনও উৎপন্ন করতে পারছি, আবার অ্যালকোহলও উৎপন্ন করতে পারছি। তাহলে পারস্পরিক রূপান্তরের এখানে আমরা দুটা দেখে নিলাম। ওকে, তো এখন আমরা কিন্তু অলরেডি অ্যালকোহল পেয়ে গিয়েছি। অ্যালকোহল থেকে আমরা কি কি পেতে পারি? অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইডও পেতে পারি, আবার ফ্যাটি অ্যাসিডও পেতে পারি। তাহলে যে অ্যালকোহলটা পেয়েছিলাম সেটা হচ্ছে 2 কার্বনের অ্যালকোহল, CH3 CH2OH, CH3 CH2OH, 2 কার্বনের অ্যালকোহল অর্থাৎ ইথানল। এই ইথানলের সাথে যদি আমি এই ইথানলটাকে যদি আমরা জাইমান অক্সিজেন দিয়ে জারিত করি, কার উপস্থিতিতে জারিত করতে হবে? এই যে আমাদের নিরোধক ভায়া H2SO4, এরপরে K2Cr2O7। তো পটাশিয়াম K2Cr2O7, এখন এটার সাথে যখন আমরা এই জারিত করছি এটাকে, তখন এই জাইমান অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এবং এই যে H2SO4টা আমরা ব্যবহার করছি, H2SO4 কে নিরোধক বলা হয় কেন? নিরোধক বলা হয় কারণ এই যে এটা পানি অপসারণ করতে পারে, এই পানি এটাকে অপসারণ করে নিবে। তো এই পানিটাকে অপসারণ করে নিল। এখন আমার বাকি থাকছে কে? বাকি থাকছে হচ্ছে CH3CH। তো এখন এই যে বাকি থাকছে CH3CH, কারণ কি? কারণ এই যে তো পানিটা অপসারণ করেই নিল, এই পানিটুকু সে সরিয়ে নিল। তো এখন এই যে CH3CH বাকি আছে, এইটার সাথে এই যে এই জাইমান অক্সিজেনটা এটাও যুক্ত হয়ে যাবে, এই যে জাইমান অক্সিজেন। এভাবে করে আমরা পেয়ে গেলাম হচ্ছে অ্যালডিহাইড, আর এই যে পানিটা অপসারণ করেছিল এই পানি। আর এরপরে আমরা দেখব যে অ্যালডিহাইড তো পেয়ে গেলাম এখন,
এটা কিন্তু আমরা একদম অ্যালকেন থেকে যাত্রা শুরু করে এত দূর পর্যন্ত এসেছি। তো এখন এই অ্যালকেন থেকে আমরা অ্যালডিহাইড পর্যন্ত এসেছি, ফ্যাটি অ্যাসিডেও কিন্তু যাওয়া যাবে। তো ফ্যাটি অ্যাসিডে কিভাবে যাব? ফ্যাটি অ্যাসিডে যাওয়ার জন্য আমাদেরকে CH3CHO এটার সাথে আবার একই পদ্ধতিতে জাইমান অক্সিজেন দিয়ে জারিত করতে হবে। জারিত করার সময় উপরে রাখবো আমরা K2Cr2O7, ওকে, আর তারপরে নিচে রাখবো হচ্ছে H2SO4। এখন উৎপন্ন হবে হচ্ছে CH3COOH, ওকে। আচ্ছা, তাহলে এভাবে করে আমরা অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড এগুলো পেয়ে গেলাম। কিন্তু আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে অ্যালকাইন। এই জিনিসটা আমাদেরকে এসএসসি তে কখনো শেখানো হয় না, যদিও এটা তুলনামূলক মোটামুটি সহজ। তো এখন কিভাবে সহজ, আমরা একটা জানি যে এই যে CH4, এই CH4 কে যদি আমরা CH4 কে এই যে 1500 ডিগ্রি সেলসিয়াস, এই 1500 ডিগ্রি সেলসিয়াসে যখন উচ্চ তাপ এটাই দেওয়া হয়, অর্থাৎ হাই টেম্পারেচার আর হাই প্রেসার, উচ্চ চাপ উচ্চ তাপে এই যে 1500 ডিগ্রি সেলসিয়াস আছে, এই ক্ষেত্রে উৎপন্ন হয় হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এরকম কিছু একটা। আর ওকে, আচ্ছা দেখছি, এই ইয়ে দিতে হবে। আচ্ছা, শুনতে পারতেছে না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন এই যে হাই টেম্পারেচার হাই প্রেসার দেওয়ার আমরা দেখতে পাই যে ইথাইন উৎপন্ন হয়। কিন্তু আমাদের এই বিক্রিয়াটা দরকার নেই, আমাদের যেটা দরকার, মানে এটা দিয়ে আমরা শুধু মিথেনেরটা করতে পারবো, মিথেন থেকে ইথাইন। কিন্তু আমরা শুধু মিথেন থেকে ইথাইনে যেতে চাই না, আমরা সবগুলোর ক্ষেত্রে করতে চাই। অর্থাৎ যতই কার্বন সংখ্যা থাক, আমার ইথেন দেওয়া থাক, প্রোপেন দেওয়া থাক, তারপর বিউটেন দেওয়া থাক, যেটাই দেওয়া থাক না কেন, আমরা যেন ওই অ্যালকেন থেকে অ্যালকাইনে যেতে পারি। এটার জন্য আমার একটা সাধারণ বিক্রিয়া দরকার। এই সাধারণ বিক্রিয়ার জন্য আমরা ইথেন নিলাম। সাপোজ এই যে CH3 এই ইথেন থেকে আবার আমরা অ্যালকাইনে যাব। তো এই যে আমরা প্রথমেই বলেছিলাম যেটা, যে অ্যালকেন থেকে এই যে অ্যালকাইল হ্যালাইড যেটা প্রস্তুত করা যায়, ওইটা দিয়ে কিন্তু আমরা সবকিছুই করতে পারি। এই যে একটু আগে যেমন আমরা দেখলাম অ্যালকিন, অ্যালকোহল, তারপর অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, এই সবগুলো উৎপন্ন করা গেল। এখন আমাদের যেটা করতে হবে, এটা থেকে আবার এই অ্যালকাইন উৎপন্ন করতে হবে। তো এটার জন্য আমরা প্রথমে এবার ব্রোমিন নিলাম। এই ব্রোমিন নেওয়ার পরে একইভাবে সূর্যালোক দিব। এই সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটাতে হবে। আর ঘটানোর পরে এই যে সূর্যালোকের যে আলট্রাভায়োলেট রে আছে, এর উপস্থিতিতে ঘটানোর পরে আমরা পাবো এই অ্যালকাইল হ্যালাইড CH3CH2Br, এবং এটার সাথে পাবো আবার HBr। ওকে, তো এখন এই যে CH3CH2Br-টা যে পেলাম, এই যে এটা CH3CH2Br, এই CH3CH2Br এটার সাথে আবার আমরা কি করব, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড নিব। এবং যে কোনো পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলে হবে না, এটা আমাদের অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। এবং এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার পরে আমরা দেখতে পারবো যে আমার CH ট্রিপল বন্ড CH, এরপরে পটাশিয়াম ব্রোমাইড, এবং এর সাথে আবার পানি উৎপন্ন হবে। তো আমি সমতাকরণটা করি নাই, আমাদের আপাতত এই সূত্রটা মনে রাখতে হবে, সমতাকরণটা আমরা নিজে থেকেই করে নিতে পারবো। তো এখন CH ট্রিপল বন্ড CH যেটা পেলাম, এটা হচ্ছে আমার অ্যালকাইন। আর এখানে আমরা সমসংখ্যক কার্বন থেকে এই অ্যালকাইনে যেতে পারি। আর এই বিক্রিয়াটা কিন্তু বেশ সহজ, কারণ এই যে আমরা প্রথমে কি করলাম, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে গেলাম। এরপর অ্যালকাইল হ্যালাইডের সাথে খালি 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড যে আছে, এটার অ্যালকোহলীয় দ্রবণ, এটা ভুল করা যাবে না, দ্রবণটা হবে হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণ। এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে অ্যালকোহলীয় দ্রবণ, এটার সাথে আমরা বিক্রিয়া করব, এবং বিক্রিয়া করলে এই যে অ্যালকাইল আছে, এই অ্যালকাইল পাবো। একই সংখ্যক কার্বন এখানে 2টা আছে, 2টা কার্বন, এখানেও কার্বন থাকবে 2টা। ঠিক আছে, কার্বন সংখ্যা কোনো বাড়বে কমবে না, একই কার্বন সংখ্যার হবে। এবং এর সাথে পটাশিয়াম ব্রোমাইড আর আর ডাইহাইড্রোজেন মোনোঅক্সাইড, মানে হচ্ছে মোনোঅক্সিজেন, মানে হচ্ছে কি বলে এটাকে, পানি উৎপন্ন হয়। ওকে, তাহলে এভাবে করে আমরা অ্যালকেনের সবগুলা দেখে নিলাম। এখন অ্যালকিনের ক্ষেত্রে আসি। অ্যালকিনের ক্ষেত্রে আমরা বলবো
CH2 ডাবল বন্ড CH2। তো এখন এইটা থেকে আমরা অ্যালকেনে যেতে চাই। প্রথমে অ্যালকেনে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে প্রভাবকীয় হাইড্রোজেনেশন। প্রভাবকীয় হাইড্রোজেনেশনে নামের মধ্যেই প্রভাবক আছে, আর এই প্রভাবকটা হচ্ছে নিকেল চূর্ণ। নিকেল চূর্ণ। আর এই নিকেল চূর্ণের সাথে আবার তাপমাত্রা দিতে হয়। এই তাপমাত্রাটা হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটা দিতে হবে আমাকে। এখন আমি যদি এই তাপমাত্রাটা দেই, এই তাপমাত্রাটা দেওয়ার পরে আমার যে উৎপন্ন হবে সেটা হচ্ছে এই যেখানে 2 কার্বনের অ্যালকিন ছিল ইথিন, এটার নাম হচ্ছে ইথিন। তো 2 কার্বনের অ্যালকিন থেকে আমার 2 কার্বনের অ্যালকেন উৎপন্ন হবে, সেটা হচ্ছে ইথেন। CH সিঙ্গেল বন্ড CH3, CH3 সিঙ্গেল বন্ড CH3 উৎপন্ন হচ্ছে। আচ্ছা, ওকে। তো এইভাবে করে আমরা অ্যালকিন থেকে অ্যালকেনে যেতে পারি। তো এখন অ্যালকিন থেকে অ্যালকেনে কিভাবে যাব? সরি, অ্যালকিন থেকে অ্যালকেনে তো গেলাম, অ্যালকিন থেকে অ্যালকাইনে কিভাবে যাব? তো এই যে অ্যালকিন থেকে আমরা অলরেডি অ্যালকেনে চলে গেলাম। এখন অ্যালকেন থেকে তো আমরা খুব সহজেই এই CH3 CH2 Cl এ যাচ্ছি। ঠিক আছে, এই যে আবার ওই যে প্রভাব কি বলে এটাকে, ক্লোরিনেশন। এই ক্লোরিনেশনের মাধ্যমে বা হ্যালোজেনেশনের মাধ্যমে আমরা আবার অ্যালকাইল হ্যালাইডে গেলাম। এখন এই অ্যালকাইল হ্যালাইড থেকে আবার আমরা আগের যে পদ্ধতিটা দেখালাম, এই কয়েক মিনিট আগেই যেটা দেখালাম, ওইভাবে করে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দ্রবণ নেওয়ার পরে ওইটার সাথে বিক্রিয়া ঘটালে আমরা দেখতে পারবো যে আবার আমরা এই অ্যালকাইল পেয়ে যাচ্ছি। অ্যালকাইল অর্থাৎ CH ট্রিপল বন্ড CH। ওকে, তো এটা পেয়ে গেলাম। তাইলে এইভাবে করে আমরা আবার অ্যালকিন থেকেও কিন্তু অ্যালকাইনে যেতে পারি। তাইলে আমাদের অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন শেষ। এখন অ্যালকিন থেকে কিভাবে করে সরাসরি আমরা অ্যালকোহলে যেতে পারি এটা দেখা যাক। ওকে, সরাসরি অ্যালকোহলে যাওয়ার ক্ষেত্রে অ্যালকিন নেই CH2 ডাবল বন্ড CH2। ওকে, এটার সাথে বিক্রিয়া ঘটাবো হচ্ছে পানির সংযোজন বিক্রিয়া বলা হয় এটাকে। তো এখন এই পানির সংযোজক বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে পানি দিলাম, এবং পানি দেওয়ার সাথে আমাদেরকে প্রভাবকটা মনে রাখতে হবে। একটা অ্যাসিড আছে যেটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। তো এই ফসফরিক অ্যাসিডটা নিতে হবে H3PO4। এই H3PO4 নিলাম, এবং এইটার সাথে আবার আমার হাই টেম্পারেচার আর হাই প্রেসার লাগবে, অর্থাৎ উচ্চ চাপ উচ্চ তাপ। তো এখন উচ্চ চাপ হচ্ছে এই যে হাই HTHP, হাই টেম্পারেচার হাই প্রেসার, এবং এইটা থেকে আমরা পেয়ে যাব হচ্ছে সরাসরি CH3CH2OH। এটা হচ্ছে অ্যালকোহল। তো এখন এইভাবে করে আমরা অ্যালকিন থেকে অ্যালকিনের সাথে এই যে H2 সংযোজন করলাম। এই সংযোজন বিক্রিয়ার ফলে দেখা যায় যে এই যে একটা হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন হচ্ছে এই H2 মানে কিন্তু একটা হাইড্রোক্সিল মূলক এবং একটা হাইড্রোজেন। তো এর মধ্যে এই যে হাতটা ছিল, অ্যালকিনের যে হাতটা ছিল, এই হাত একটা যাবে ভেঙে, এই একটা হাত ভেঙে গেল। একটা হাত ভেঙে যাওয়ার পরে এখানে একটা চলে আসলো। হাত দুটো যেহেতু ভেঙে যাচ্ছে, বন্ধন ভেঙে গেলে দুইজনই কিন্তু একা একা হয়ে গেল। তো এখন একা একা হওয়ার পরে এই যে ওইচটা চলে আসলো এখানে, এবং এই যে এইচটা আছে, এই এইচটা আসলো এখানে। ঠিক আছে, তো এখন এই প্রভাবক কেন ব্যবহার করা হয়? কারণ এই যে এইচ একা একা যেতে লজ্জা পাচ্ছে, তাই যে H3PO4 ধাক্কা দিয়ে হইতেছে, দুইটারে দুই দিকে পাঠিয়ে দিল। তো এই যে CH3 সাথে হচ্ছে এই CH2 সাথে এই এইচ যুক্ত হয়ে হইল হচ্ছে CH3। তো এখন এই CH2 সাথে আবার এই যে এইচটা, এই যে OH-টা যুক্ত হচ্ছে, এটা হচ্ছে CH2OH। তাহলে CH2 এর সাথে OH যুক্ত হচ্ছে এখানে, আর CH2 এর সাথে এইচ যুক্ত হয়ে যাচ্ছে CH3। তাহলে এভাবে করে আমরা সরাসরি অ্যালকিন থেকে অ্যালকোহলে যেতে পারি। তো এখন ধরা যাক যে আমাদের যে ঘ নাম্বার গুলোতে সাধারণত এসে থাকে অ্যালকিন থেকে অ্যালকাইনে বা অ্যালকিন থেকে অ্যালকোহলে নিয়ে যাও। অ্যালকিন থেকে অ্যালকোহলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি এটার যে প্রভাবক ছিল ফসফরিক অ্যাসিড, উচ্চ তাপ উচ্চ চাপ, এটা ভুলে গিয়েছি, মনে পড়ছে না কিছুতেই। তখন আমি কি করব? তখন আমার একটা সহজ উপায় আছে। অ্যালকিন থেকে আমরা সরাসরি অ্যালকেনে নিয়ে যাচ্ছি। এই যে CH2 ডাবল বন্ড CH2, এটা থেকে আবার আমরা কি করছি, এই যে H2 যোগ করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200, এই 200 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় হচ্ছে আমরা বিক্রিয়া ঘটানোর পরে CH3 পাচ্ছি। CH3 অর্থাৎ অ্যালকেন পাচ্ছি। এই অ্যালকেন থেকে আবার এই যে আলট্রাভায়োলেট রে, আর এটার সাথে কি যুক্ত করছি, Cl2, এটা যুক্ত করার পরে
তখন আমরা এই যে হ্যালোজেনেশন বিক্রিয়া ঘটিয়ে CH3 CH2 Cl এটা পাচ্ছি। তো এখন এই CH3 CH2 Cl থেকে আবার আমরা কি করছি, NaOH যুক্ত করছি, আর এই NaOH হবে হচ্ছে অ্যাকুয়াস অর্থাৎ জলীয় NaOH। তো এখন এই জলীয় NaOH যদি যুক্ত করা হয় তাহলে আমরা বুঝতে পারছি কি হবে, CH3 CH2OH। অর্থাৎ আমার অ্যালকিন থেকে অ্যালকোহলে যাওয়ার দুটা পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি যাওয়া যায় যেটা আমরা আগে দেখলাম, এবং এইটা হচ্ছে পরোক্ষ। পরোক্ষ কারণ হচ্ছে আমাকে এখান থেকে অ্যালকিন থেকে অ্যালকেনে যেতে হয়েছে, অ্যালকেন থেকে আবার এখানে অ্যালকাইল হ্যালাইডে যেতে হয়েছে, এই অ্যালকাইল হ্যালাইড থেকে আবার এই অ্যালকোহলে যেতে হয়েছে, অ্যালকোহলে। আর এখন আমাদের সবসময় এটা কিন্তু মনে রাখতে হবে যে অ্যালকোহল বানাচ্ছি, যখন অ্যালকেন থেকে অ্যালকোহল বানাচ্ছি সবসময় অ্যাকুয়াস ব্যবহার করতে হবে। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস দ্রবণ ব্যবহার করা হয় তাহলে পাবো আমরা অ্যালকোহল, আর যদি অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহার করা হয় তাহলে আমরা পাবো অ্যালকিন। ওকে, তাহলে এটা মুছে দিই এখন। তাহলে এটা গেল অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহলে যাওয়া যায়। এখন আমরা কিন্তু আগেই শিখে গিয়েছি যে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড আর ফ্যাটি অ্যাসিডে যাওয়া যায়। খুব সহজ ব্যাপার। সহজ ব্যাপারটা হচ্ছে অ্যালকোহলের সাথে আমরা কি করব, অ্যালকোহলের সাথে আমরা জাইমান অক্সিজেন দিয়ে জারিত করব। এই যে অ্যালকোহল আছে, যে এই অ্যালকোহলের সাথে আমি জাইমান অক্সিজেন দিয়ে জারিত করব। প্রভাবক থাকবে হচ্ছে K2Cr2O7 এবং নিচে থাকবে হচ্ছে H2SO4। H2SO4 এই অ্যালকোহলের মাঝখান থেকে 1 মোল বা 1 অণু পানি সরিয়ে নিবে। তো এখন 1 অণু পানি সরিয়ে নিচ্ছে এবং বাকি যেটা থাকে ওইটার সাথে এই জাইমান অক্সিজেনটা যুক্ত হবে। তো এখন যুক্ত হওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে অ্যালডিহাইড হচ্ছে, এবং এরপরে এই অ্যালডিহাইডের সাথে আবার একইভাবে আমরা এই জাইমান অক্সিজেন যোগ করব, এবং এই জাইমান অক্সিজেনটা আসছে হচ্ছে K2Cr2O7 এবং H2SO4 এর বিক্রিয়া থেকে, H2SO4 এর এই বিক্রিয়া থেকে। তাইলে এখন এই দুইটা থেকে এই জাইমান অক্সিজেনটা আসছে, এবং এই জাইমান অক্সিজেনটা আবার এই অ্যালডিহাইডের সাথে যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে, FATY ফ্যাটি অ্যাসিড। তো এখন এই যে ফ্যাটি অ্যাসিডটা উৎপন্ন করছে। তো এখন একটা উদাহরণ দেখি, এই যে CH3CHO এটা ছিল হচ্ছে ইথানল। এই ইথানলের সাথে এই জাইমান অক্সিজেনটা যদি যুক্ত হয় তাহলে এই যে এখানে আরেকটা ও আসে। তো এখন এটাকে একটু সাজিয়ে লিখলে হয়ে যায় হচ্ছে CH3COOH। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা কিভাবে করে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, তারপর অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিডে গেলাম, এটা দেখে নিলাম। তো এখন এটা কি উল্টা ভাবে করা যায়? অর্থাৎ আমার কাছে দেখা গেল যে ফ্যাটি অ্যাসিড দিয়েছে, ফ্যাটি অ্যাসিড থেকে আমি অ্যালডিহাইডে যাব, অ্যালডিহাইড থেকে আমি আবার অ্যালকোহলে যাব। এই জিনিসটা আমি কিভাবে করব? তো এখন ফ্যাটি অ্যাসিড যখন আমাকে দিচ্ছে, এই ফ্যাটি অ্যাসিড সাপোজ যে কোনো একটা ফ্যাটি অ্যাসিড দিল, এই ফ্যাটি অ্যাসিডটা থেকে আমি অ্যালডিহাইডে যেতে চাই। অ্যালডিহাইডে যেতে চাইলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রভাবক লাগবে। প্রভাবকটা হচ্ছে AlH4। তো এখন এইটার সাথে আবার আমাদেরকে এই যে জাইমান হাইড্রোজেন আছে, যে এই জাইমান হাইড্রোজেন আসছে। তো এখন আবার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে উপরে দিয়ে দেয় ড্রাই ইথার বা শুষ্ক ইথার, অর্থাৎ শুষ্ক ইথারের উপস্থিতিতে এই বিক্রিয়াটা করা হয়। তবে আমি আগে যেগুলা দেখেছি সেগুলোতে শুষ্ক ইথারের উল্লেখ পাইনি। তো আমার মনে হয়েছে যেটা এটা দিলেও হয় আবার না দিলেও হয়। তো এমনিতে ওই বিক্রিয়াটা বয়ে নেই, তবে জেনে রাখাটা আমাদের জন্য সুবিধাজনক, কারণ আমরা পারস্পরিক রূপান্তর দেখতে চাচ্ছি। তো যদি আমাকে বলে যে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালডিহাইডের পারস্পরিক রূপান্তর দেখাও, তখন আমাকে এই বিক্রিয়াটা অবশ্যই দেখাতে হবে। তো আপাতত আমাদের যে দুটা টার্ম মাস্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে এইখানে এই বিজারক হিসেবে কে কাজ করে, এটা হচ্ছে LiAlH4। এই বিজারণের জন্য যেটা হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড থেকে আমরা কি করছি, এই জাইমান হাইড্রোজেন দিয়ে এটার একটা অক্সিজেনকে আমরা সরিয়ে নিব। কারণ কি? কারণ এই যে এখানে যেটা আছে CH3COOH, এইটা থেকে যদি আমরা একটা অক্সিজেন সরিয়ে নেই তাহলে আমার যেটা থাকে সেটা হচ্ছে CH3CHO। ওইটাই হলো আমার অ্যালডিহাইড CH3CHO। তো এখন এই যে এই CH3CHO ছিল, এটা হচ্ছে আমার অ্যালডিহাইড, আর এই যে এটা ফ্যাটি অ্যাসিড ছিল সেটা হচ্ছে CH3COOH। ঠিক আছে, তাহলে একটা অক্সিজেন সরিয়ে নেওয়ার জন্য আমার যে প্রভাবকটা লাগে সেটা হচ্ছে LiAlH4, এবং এইটা থেকে আমার আসছে হচ্ছে এই জাইমান হাইড্রোজেন।
এই জাইমান হাইড্রোজেনের সাথে ফ্যাটি অ্যাসিড বিক্রিয়া করে অ্যালডিহাইড উৎপন্ন করে। তার মানে জাইমান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড উৎপন্ন করছে। ওকে, তারপরে এই অ্যালডিহাইড থেকে আবার একই প্রক্রিয়াতে আমরা অ্যালকোহলে যেতে পারি। এই অ্যালডিহাইড থেকে আবার একই প্রক্রিয়াতে অ্যালকোহলে যেতে পারি। কিভাবে? এই যে আবার জাইমান হাইড্রোজেন এবং প্রভাবক হিসেবে হচ্ছে LiAlH4, LiAlH4 হচ্ছে প্রভাবক হিসেবে থাকছে। আর এখান থেকে অ্যালডিহাইড থেকে এই জাইমান হাইড্রোজেন যোগ করে জাইমান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে পাওয়া যাচ্ছে অ্যালকোহল। তাইলে এখানে আমরা দেখতে পেলাম যে অ্যালকেন থেকে কিভাবে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তারপর আবার অ্যালকিন থেকে কিভাবে এগুলা পাওয়া যায় অর্থাৎ পারস্পরিক রূপান্তরের ক্ষেত্রে। এখন অ্যালকোহল থেকে আমরা খুব সহজেই এই অ্যালডিহাইড আর ফ্যাটি অ্যাসিড বানাতে পারবো। আবার অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন বানাতে পারবো। এই অ্যালকিন যদি বানাতে পারি তাহলে অ্যালকিন থেকে আবার অ্যালকেন বানাতে পারবো। আবার এই অ্যালকেন থেকে কিন্তু সবগুলাতে যাওয়া যায়, তাই আমরা অ্যালকেন থেকে সহজেই অ্যালকাইনও বানাতে পারবো। অর্থাৎ পরোক্ষভাবে আমরা অ্যালকোহল থেকে অ্যালকাইন বানাতে পারি। কিভাবে? অ্যালকোহল থেকে প্রথমে অ্যালকিন বানাবো, অ্যালকিন থেকে তারপর আবার কি করব, অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন বানাচ্ছি, অ্যালকিন থেকে আবার তারপর অ্যালকেন বানাচ্ছি, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা যাচ্ছি হচ্ছে অ্যালকাইনে। ওই যে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দ্রবণ নিয়ে যে কাজটা করি, যে বিক্রিয়াটা ঘটাই, সেটার মাধ্যমে আমরা অ্যালকাইন পেতে পারি। এর সাথে আবার যেগুলো আছে, এর সাথে যেটা আছে সেটা হচ্ছে এরপরে অ্যালডিহাইড থেকে কিভাবে যাব অন্যগুলোতে। অ্যালডিহাইডের সাথে যদি আমরা করতে চাই, কি করতে চাই, অ্যালডিহাইড থেকে যদি আমরা অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিডে যেতে চাই, ফ্যাটি অ্যাসিডে যেতে চাইলে এই যে ফ্যাটি অ্যাসিডে যেতে চাইলে আমাদেরকে জাইমান অক্সিজেন ব্যবহার করতে হবে। আর জাইমান অক্সিজেনের সাথে প্রভাবক হিসেবে থাকবে K2Cr2O7 এবং H2SO4। H2SO4 এর কাজটা এখানে কি, এটা আমরা দেখলাম। H2SO4 হচ্ছে পানি নিরুদন করবে, অর্থাৎ পানি এক অণু পানি এখান থেকে সরিয়ে নিবে। এক অণু পানি সরিয়ে নেওয়ার সাথে সাথে K2Cr2O7 যে জাইমান অক্সিজেনটা উৎপন্ন করছে, এই জাইমান অক্সিজেনটা যুক্ত হয়ে যাবে। এগুলো আমরা দেখেছি। তো এখন সবগুলো থেকে আমরা কম বেশি পারি, কিন্তু আমাদের শেখার মধ্যে যে গলতটা রয়ে গেছে সেটা হচ্ছে আমরা সবগুলা পারি একই কার্বন সংখ্যার ক্ষেত্রে। তো এখন ধরা গেল আমাকে বলল যে প্রোপানয়িক অ্যাসিড থেকে বিউটানেল প্রস্তুত করো, তার মানে আমার কার্বন সংখ্যা 1 বাড়িয়ে দিল। এইরকম কেসে আমরা কি কাজটা করব? আবার যদি বলে যে মিথেন থেকে ইথেন অথবা ইথেন থেকে মিথেনের পারস্পরিক রূপান্তর দেখাও, অর্থাৎ দুইটার পারস্পরিক রূপান্তর বলছে, কার্বন সংখ্যা আলাদা করে দিচ্ছে, এই ক্ষেত্রে আমরা কি করব? যদি কার্বন সংখ্যা বদলে দেয়, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা হবে, সেই কাজটা আমরা আগের বইয়ে লেখা ছিল, সেটা হচ্ছে উডস বিক্রিয়া। তো উডস বিক্রিয়ার ক্ষেত্রে যে কাজটা করা হয়, উডস বিক্রিয়া হচ্ছে কার্বন সংখ্যা দ্বিগুণ করার বিক্রিয়া। এখানে কার্বন সংখ্যা বাড়ানো হয় না, বৃদ্ধি করা হয়, দ্বিগুণ করে বৃদ্ধি করা হয়। তো এইখানেও আমাদের ওই ম্যাজিক যে বিক্রিয়কটা আছে, সেই বিক্রিয়কটাই আনতে হবে, অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডটা হবে 2 মোল অ্যালকাইল হ্যালাইড। এখানে আমরা নিচ্ছি ইথাইল ক্লোরাইড। তো এখন ইথাইল ক্লোরাইড নিলে CH3CH2Cl এটা নিচ্ছি, এবং এটার সাথে আবার আমরা কি যুক্ত করব, ধাতব সোডিয়াম। তো এখন 2 মোল ধাতব সোডিয়াম, এই ধাতব সোডিয়াম যখন যুক্ত করছি, এটার সাথে আবার ড্রাই ইথার অর্থাৎ শুষ্ক ইথার দিতে হবে, শুষ্ক ইথার দিচ্ছি। এবং এই শুষ্ক ইথার দেওয়ার পরে আমাদের যে কার্বন ছিল, কার্বন সংখ্যা এখানে ছিল হচ্ছে 2, এখানে কার্বন সংখ্যা 2 ছিল। আমাদের বিক্রিয়কের প্রভাবক যেটা, এই প্রভাবক ব্যবহার করে যখন উৎপাদ আসবে, এই উৎপাদে কার্বন সংখ্যা হয়ে যাবে 4, অর্থাৎ CH3CH2CH2CH3, 4 কার্বনের যে অ্যালকেন আছে এটা উৎপন্ন হবে, CH3CH2CH3। এবং এটার সাথে আবার এই যে এই Na আর এই Cl, এটা প্রত্যেকটা 2 মোল করে আছে, তাই 2NaCl উৎপন্ন হবে। এটা হচ্ছে আমার উডস বিক্রিয়া। আর এখন যদি কেউ বলে যে এখানে তো আমরা ইথাইল ক্লোরাইড থেকে বিউটেনে গেলাম, ইথাইল ক্লোরাইড থেকে যে বিউটেনে গেলাম, এখন আমাকে যদি বলতো ইথাইল ক্লোরাইড থেকে প্রোপেনে যাও, তাহলে আমরা কি করতাম? তো এখন এটাও কিন্তু সহজ, আমাদের এটার জন্য আরেকটা লাগবে, যেটা আমাদের এখনকার পাঠ্যপুস্তকে দেওয়াই আছে। এটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশনে আমরা ধরে নিলাম আমাদের কাছে বিউটেন আছে, আমরা আগে যেগুলো শিখেছি, আগে যে বেসিকগুলো শিখেছি, এখান থেকে আমরা বিউটেন ব্যবহার করে বিউটাইল ক্লোরাইডে গেলাম, অর্থাৎ হ্যালোজেনেশন ব্যবহার করে বিউটাইল ক্লোরাইডে যাওয়ার পরে আমরা কি করতে পারি, বিউটাইল ক্লোরাইড থেকে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিডটা হয়ে যাবে তখন বিউটানোইক অ্যাসিড। তো বিউটানোইক অ্যাসিডটা হবে এরকম, CH3
CH2 CH2 COOH 1 2 3 4 4 কার্বনের হচ্ছে বিউটানোইক অ্যাসিড। তো অনেকে আবার ভাবে যে আমার একটা সংকেত দেওয়া আছে, সাপোজ যে মূলক হচ্ছে COOH, এটা আর COOH, এখন N হচ্ছে 3, অর্থাৎ এটা 3 কার্বনের, ঠিক আছে। এই আর হচ্ছে আর এর মধ্যে যে কার্বন আছে এই কার্বন সংখ্যা 3, তাহলে এটা কি হবে? তো আর এর মধ্যে যদি আমার কার্বন সংখ্যা 3 থাকে, তার মানে এটা হচ্ছে, আর আমরা আগে থেকেই জানি আর হচ্ছে অ্যালকাইল মূলক, তাহলে অ্যালকাইল মূলকটা হবে CH3 CH2 CH2। এখন এইটার সাথে এটা অ্যালকাইল মূলক, 3 কার্বনের অ্যালকাইল মূলক, এইটার সাথে যখন এই COOH টা আসবে তখন আমার কার্বন সংখ্যা কিন্তু 1 বেড়ে যাবে। তাহলে এখানে 1 2 3 আর এখানে 4, অর্থাৎ আমার টোটাল 4টা কার্বনের আছে। কেউ N3 দেখেই যদি প্রোপানোয়িক অ্যাসিড বলে তাহলে শিওর তার এই নাম্বারটা পুরো ভুল চলে যাচ্ছে, কারণ এখানে কিন্তু লাস্টে যে মূলক আছে এটা COOH। এই দুটা জিনিসে মানুষ ধরা খায় হচ্ছে অ্যালকোহল আর অ্যালডিহাইডের ক্ষেত্রে। অ্যালডিহাইডের ক্ষেত্রে আছে CHO, আর এই অ্যালকোহল আছে যে অ্যালকোহলের ক্ষেত্রে আছে, সরি, অ্যালডিহাইড আর ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে। ওকে ওকে, তো এখন COOH টা থাকে হচ্ছে আর এর সাথে, আর এর সাথে মানে এই যে অ্যালকাইল মূলকের সাথে। এই অ্যালকাইল মূলকে যদি কার্বন সংখ্যা 3 হয় তাহলে আমাদের কিন্তু পুরোটার ক্ষেত্রে, পুরো যৌগটার ক্ষেত্রে কার্বন সংখ্যা 3 ধরা যাবে না, পুরো যৌগটাতে আরেকটা কার্বন আছে সেটা হচ্ছে মূলকে। আবার এই যে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডের ক্ষেত্রেও একই কেস, অ্যালডিহাইডের ক্ষেত্রেও এই যে মূলকে একটা এক্সট্রা কার্বন আছে। তাই আমার যদি বলে অ্যালকাইল মূলকের কার্বন সংখ্যা 3, তাহলে আমার টোটাল যে যৌগটা, জৈব যৌগটার কার্বন সংখ্যা হবে 4, তখন এটা হবে আর বিউটানোয়িক অ্যাসিড। এই যে এখানে যেমন আমরা বিউটানোয়িক অ্যাসিডটা পেলাম। তো আমাদের যে মূল কাজটা বিউটানোয়িক অ্যাসিড থেকে কিভাবে করে প্রোপেন পাওয়া যায়, তো বিউটানোয়িক অ্যাসিড থেকে প্রোপেন পাবো হচ্ছে এটা থেকে আমার প্রথমে NaOH যোগ করতে হবে, NaOH যোগ করার মাধ্যমে আমরা পাবো CH3 CH2 CH2 COONA COONA, এবং এই যে H টা আছে এই H টা আবার অন্য জায়গায় যুক্ত হয়ে যাবে H2O। এই যে এই OH এর সাথে এই H টা যুক্ত হয়ে H2O হয়ে যাবে, এই দুইটা যুক্ত হয়ে H2O হবে, আর এই Na টা যুক্ত হবে হচ্ছে এই H এর জায়গায়, তখন COONA হয়ে যাবে, অর্থাৎ সোডিয়াম বিউটানয়েড হয়ে গেল। তো এখন এই সোডিয়াম বিউটানয়েডটাকে আমরা কি করব? এখানে আসে হচ্ছে ডিকার্বক্সিলেশনের কাজ, এখানে ডিকার্বক্সিলেশনের কাজটা আসে। তাহলে পুরোটাকে মুছে নেই, 1 মিনিট। তাহলে পুরোটা মুছে নেওয়ার পরে আমরা এখন ডিকার্বক্সিলেশনটা দেখি। ডিকার্বক্সিলেশনটাই হয় যেটা, সেটা হচ্ছে CH3 CH2 CH2 COONA। তো এখন এইটাকে আমরা আরো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করব, কার উপস্থিতিতে? ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। তাহলে এই যে এই সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড এই দুটা কিন্তু একটা মিশ্রণ হিসেবে থাকে। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আছে এটার সাথে এই যে ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইডটা একসাথে মিশ্রণ হিসেবে থাকে। তো এখন এই যে এটা দুইটা একসাথে আছে, এই দুইটাকে বলা হয় হচ্ছে সোডা লাইম, সোডা লাইম বলা হয়। এই দুইটার যে মিশ্রণ এটাকে বলা হচ্ছে সোডা লাইম, সোডা লাইম। তো এখন এই সোডা লাইমের, এই যে সোডা লাইমের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড আছে, যে এই ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে এটাকে উত্তপ্ত করা হচ্ছে, অর্থাৎ এখানে আমরা তাপ দিচ্ছি। এই তাপের কথাটা এখানে বলে দিতে হবে যে এখানে আমরা তাপ দিচ্ছি। তাপ দেওয়ার ফলে কি হয়, একটা বেশ মজার জিনিস হয়, সেটা হচ্ছে এই যে ও দুইটা, এই Na, এই দুইটাই চলে যায়, এই দুটাই চলে যায়, তখন এখানে এই N এর সাথে এটা যুক্ত হয়, তাহলে এটা হচ্ছে Na2, কারণ দুইটা সোডিয়াম। তো দুইটা সোডিয়াম আসলো এখানে, দুইটা সোডিয়াম আসার সাথে সাথে আবার এই দুইটা অক্সিজেন, আবার এখানে একটা অক্সিজেন, তার মানে তিনটা অক্সিজেন, তিনটা অক্সিজেন Na2, এবং এখান থেকে একটা কার্বন চলে আসে, আবার এই যে কার্বনটা আছে এই কার্বনটাও চলে আসে Na2CO3, অর্থাৎ সোডিয়াম কার্বনেট। তো এখন এই সোডিয়াম কার্বনেটটা যে আসলো, এই সোডিয়াম কার্বনেটটা তো আসলোই, এর সাথে আবার এই যে দুইটা এই OH-টা আছে, এই OH এবং এখান থেকে একটা H, এই OH এর যে H-টা আছে এই H-টা OH এবং এখানে আরেকটা H আসে, দুইটা মিলে হচ্ছে H2O হয়ে যায়, H2O হয়ে গেল, অর্থাৎ পানি। এবং এখানে যেটা বাকি থাকে সেটা হচ্ছে CH3 CH2 CH2 CH3। এটা ছিল আমার আগেরটা।
কিন্তু এখন হয়ে যাবে CH3টা বাদ চলে যাবে, বাদ চলে গিয়ে আমার হয়ে যাচ্ছে এখানে প্রোপেন। এই প্রোপেনটা যে আসলো এটা আমরা ডিকার্বক্সিলেশন থেকে আনলাম। তো এখন ব্যাখ্যা করার ক্ষেত্রে যতটা সময় লেগেছে পরীক্ষা করার ক্ষেত্রে কিন্তু ততটাই কম সময় লাগবে, কারণ তখন আমাদের মাথা অনেক দ্রুত কাজ করে এবং এই জন্য বিষয়গুলো অনেক সহজ হয়ে যায়। তো এখন এই যে এখানে CH3 CH2 CH2 এখানে একটা H যুক্ত হচ্ছে। তো এখন এখানে Na2CO3 প্লাস, সরি এখানে H2টা হবে না, এই Hটা চলে যাচ্ছে হচ্ছে এখানে, Hটা চলে আসতেছে এখানে, যে H2টা দিয়েছি লাস্টে এটা হবে না। তো এখন এই Na2CO3টা যে আসছে, এটা এই যে একটা সোডিয়াম এখানে আসলো, একটা সোডিয়াম এখানে আসলো, দুইটা Na2, আর এই যে Cটা এখানে আসছে, একটা কার্বন এখানে চলে আসছে এবং এর সাথে 1 2 3 তিনটা অক্সিজেন আছে, যে এই তিনটা অক্সিজেন মিলে CO3, সোডিয়াম কার্বনেট। আর এই সোডিয়াম কার্বনেট বাদ দিয়ে যেটা থাকছে সেটা হচ্ছে এই একটা H এখানে চলে যাবে, এই একটা H এই জায়গায় চলে আসবে, তখন CH3 CH2 CH3 উৎপন্ন হচ্ছে, আর এটাকে আমরা বলি প্রোপেন। তাইলে আমরা দেখলাম যে কার্বন সংখ্যা যদি বাড়ানো কমানোর কথা বলে তাহলে আমাদেরকে এই দুটা বিক্রিয়া ব্যবহার করতে হবে, একটা হচ্ছে উডস বিক্রিয়া আর একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আর এইগুলো যদি আমরা জানি, এই সবগুলো যেগুলো দেখলাম এখন আমরা, এই সবগুলোর বেসিক যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ অনেক সহজেই এই যে ডিকার্বক্সিলেশন সোডা লাইম ব্যবহার করে যা যা করতে হচ্ছে সবগুলা পারস্পরিক রূপান্তরের কাজই অনেক ভালোভাবে করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই ছিল, আশা করি সবাই সব বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে বলতে পারো। তো এই পর্যন্তই থাক আজকে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবে।